জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায়। গোপনে তুমি ভেঙে গেছো খুব, পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। হঠাৎ ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও, নিজেকে নিজেই বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে। কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই যে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, এখান থেকে আজকের ব্লগটি শুরু করেছি। তো বেশ অনেক দিনই হলো ডাইনিং টেবিলের উপরে লাল ম্যাটটা ছিল, তো আজকে লাল ম্যাটটা উঠিয়ে নিলাম। আর সব সময় যে ম্যাটটা আমি ব্যবহার করি ওটার উপরেই কিন্তু লাল ম্যাটটা বিছিয়েছিলাম, এই জন্য শুধু উপর থেকে মানে ম্যাটটা উঠিয়ে উপর থেকে একটু মুছে নিলাম। যেহেতু মানে ডাইনিং টেবিলটা পরিষ্কার আছে, ওইভাবে আর ডিপ ক্লিন করলাম না। তো সেই সঙ্গে আমি ডাইনিং টেবিলের রানারটাও চেঞ্জ করে নিলাম। কয়েকদিন পর পর না রানারটা চেঞ্জ করলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমার যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমি একটু সাজানোর চেষ্টা করি, মানে নতুনত্ব করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। তো এর মধ্যে আমার ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গেছে। আর আমার আব্বাজান তো চলে গেছে পরীক্ষা দিতে। যেহেতু 10টা থেকে আব্বাজানের পরীক্ষা, আমি প্রথম দিনই আব্বাজানের সঙ্গে গিয়েছিলাম। আর 10টা থেকে 1টা পর্যন্ত আমি মনে করছিলাম যে কেন যে ওখানে বসে থাকবো, যেহেতু মেন গেট থেকেই আব্বাজান চলে যায়, আমাদের তো আর ভিতরে যেতে দেয় না। এজন্য আপনাদের ভাইয়া 9টার সময় এসে আব্বাজানকে স্কুলে নিয়ে যায়। আমি তো একদিনই গিয়েছি, আর যাওয়া হয়নি। যাই হোক, আপনাদের ভাইয়াই পরবর্তীতে আবার 1টার সময় গিয়ে আব্বাজানকে নিয়ে আসে। তো বকবক করতে করতে আমি কিন্তু সংসারের কাজগুলো করছি। তবে সকালে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। শুধু এই যে ডাইনিং টেবিলটা ক্লিন করছিলাম ওখান থেকে। তো সকালের নাস্তা কমপ্লিট করে আমি তখন ওষুধ খেয়েছিলাম। আর এই একটা ওষুধ ছিল যে নাস্তা কমপ্লিট করার কিছুটা সময় পরে খেতে হয়। এখন সেই ওষুধটাও খেয়ে নিচ্ছি। আর কি বলবো, কানের সমস্যার জন্য তো ওষুধ আমাকে খেতেই হচ্ছে। আর ওষুধ তো আমার জীবনের সঙ্গে মিশে গেছে। মানে আমার তো মনে হচ্ছে এখন আমার মানে ভাতের চাইতে ওষুধই খেতে হচ্ছে বেশি। যাই হোক, ওষুধ খাওয়ার পরে এখন দুপুরে যেগুলো রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আজকেও তো আর ওইভাবে কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম দুপুরে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো এখন রান্নার আগে সব কিছু বের করে মানে ভিজিয়ে রাখবো। আর এটা ভিজতে থাকবে কিছুটা সময়, একটু আপনাদেরকেও সময় দিব। তো মোটামুটি মাছটা যত সময় পর্যন্ত নরমাল না হয়েছে তত সময় পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি সময় দিয়েছি। তারপরেও 2টা ফোন দিয়ে, আর আমার আব্বাজানের যেহেতু পরীক্ষা চলছে আমি কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছি। একদিকে তো অসুস্থও রয়েছে আর একদিকে আব্বাজানের পরীক্ষা। তো মোটামুটি আপনাদের সবাইকে কিন্তু আমি সবসময় সঠিক টাইমে যেতে পারছি না, হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে কারোর কাছে যেতে আমার। তো আশা করছি আমার আপু ভাইয়েরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আস্তে আস্তে আপনাদের সবার কাছেই যাব, কিন্তু আমার দিকটা একটু বিবেচনা করে দেখুন। আমি কিন্তু অনেকটাই অসুস্থ রয়েছি। হয়তো সব কাজ করছি সংসারে, তার মধ্যেও কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছি। যাই হোক, সংসারে কাজ তো করতে হবে আর বাঁচতে হলে তো খেতে হবে। তো আপুরা একটু বুঝে নিবেন, আমার একটু দেরি হচ্ছে আপনাদের কাছে যেতে। তো এই যে আমি কিন্তু এর মধ্যে আপনাদেরকে সময় দিয়েছি অফ ক্যামেরায়, তারপরে দুপুরে রান্নাটাও শুরু করেছি। তো হাতে মেখে এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি করব। তো সব মশলা দিয়ে দিয়েছি। আর এই মাছটা না আজকে জলপাই দিয়ে চচ্চড়ি করব। তো প্রথমে কিন্তু জলপাইটা আমি দিচ্ছি না। যদি প্রথমে জলপাই দিতাম তাহলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাছ সিদ্ধ হতে একটু সমস্যা হতো। আমি জানি আমার এক্সপার্ট আপুরা জানে, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। যদি নতুন কোনো বিবাহিত আপু আমার ভিডিওটি দেখে থাকে, সেই আপুর একটু হলেও উপকারে আসবে। তো কিছুটা সময় জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি জলপাই দিয়ে দিব। তো গ্যাসের চুলার উপরে তো মানে সব কিছু দিয়ে মেখে এখন হিটারে আমি বসিয়ে দিলাম।
আর রান্নাটা হতে থাকুক, এখন আপনাদের সঙ্গে একটা প্রিয় আপুর কমেন্ট শেয়ার করছি। সিম্পল লাইফ উইথ নাহার আইডি থেকে আপু খুব সুন্দর করে আমাকে কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, রান্নার পাশাপাশি আমাদের অনেক কাজ করতে হয়। আপু, তোমার বিরিয়ানি তেহারি রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপু, কষ্ট করে কাটলেও খেতে বেশ ভালো লাগবে। মা আর ছেলে মাশাআল্লাহ, ছেলে অনেক বড় হয়ে গেছে। আপু, এমন মানুষ আমাদের আশপাশের আছে, মন খারাপ করো না আপু। তুমি কেমন মানুষ সেটা তোমার ভিডিও দেখেই বুঝতে পেরেছি। তোমার মতন মানুষ খুব কম দেখা যায়। অনেক অনেক ভালোবাসা রইল আপু। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপু, এত সুন্দর একটা কমেন্টস আমাকে করার জন্য। আর কি বলবো, আমার আপুদের কমেন্টস পেলে যে আমার কি পরিমাণে ভালো লাগা কাজ করে। আমার প্রত্যেকটা আপুই কিন্তু কম বেশি আমাকে খুব সুন্দর করেই কমেন্টস করে। আমার তো ইচ্ছে হয় সব আপুদের কমেন্টস যদি আমি শেয়ার করতে পারতাম। তো একসঙ্গে তো আমি একদিনে সবার কমেন্ট শেয়ার করতে পারবো না। ওই যে আপনাদেরকে বলেছি ১ জন ২ জন করে আমি কমেন্টসগুলো শেয়ার করব। তো এর মধ্যে কিন্তু ওই যে কমেন্টস পড়তে, পড়তে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। আর এখানে আমি এখন আজকে কলিজা রান্না করব। এটা হচ্ছে গরুর কলিজা। তো গরুর কলিজা কিভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আমার আপুরা জানে। তো ওই যে আপনাদেরকে বললাম যে আজকে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো কলিজা তো আমি কিছুটা সময় পানি দিয়ে সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো রক্ত থাকে। তো এখন কলিজাটা রান্না করতে থাকি আর আপনাদের সাথে আমি আমার বিষয়ে কয়েকটি কথা শেয়ার করি। আসলে আমাদের চারিপাশে যে পরিমাণে চাকচিক্য, তারপরে এখন তো অনলাইনের জগৎ, আর অনলাইনে ঢুকলে তো যে পরিমাণে সাংসারিক জিনিস, তারপরে নিজের প্রয়োজনীয় জিনিস দেখা যায়। তো এত কিছু দেখার মধ্যেও কিভাবে আমি নিজেকে সবসময় পজিটিভ রাখি কিংবা এত জিনিসপত্র দেখেও আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করি সেটা আপনাদেরকে বলছি। আমি মানুষটা একটু অন্যরকম। যাই হোক, যে আমি কোনো কিছু দেখেছি আর সঙ্গে, সঙ্গে ওটা আমাকে নিতে হবে। আমার মধ্যে এই জিনিসটা কিন্তু কখনোই কাজ করে না। তো আমার সংসারে যে জিনিসপত্রগুলো আছে এগুলো না আমার সংসার জীবনের শুরু থেকে, মানে আমার যে জিনিসটার একদম মানে খুব প্রয়োজন আমি সেই জিনিসটাই কিন্তু সবসময় কেনার চেষ্টা করি। টাকা থাকলেই যে জিনিস কিনতে হবে আর নতুন জিনিস দেখলাম, দেখার সাথে যে ওইটা বাড়িতে নিয়ে আসতে হবে, এরকম মন মানসিকতা আমার ভিতরে নেই। আসলে আমি আমার বিষয়টা বলছি, আমি কিন্তু এখানে কাউকে ছোট করে বলছি না। মানে আমি যেভাবে পজিটিভ থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে এই ক্ষেত্রে আমাকে কৃপণ বলতে পারে, হিসাবি বলতে পারে। আসলে যদি আমি নিজেকে কন্ট্রোল করি এটা তো কৃপণতা না। যাই হোক, যখন যেটা আমার প্রয়োজন আমি তখন সেটাই কিনতে পছন্দ করি। দেখা যাচ্ছে আমার বাসায় এখনও কিছু ফার্নিচার আছে যেগুলো কিন্তু চলে না। যেমন আমার ড্রেসিং টেবিলটা, আমার ওয়ারড্রবটা, এগুলো কিন্তু খুবই নরমাল ফার্নিচার। তারপরেও দেখুন আমি কিন্তু এখনও ব্যবহার করছি। কারণ ওই জিনিসগুলো তো নষ্ট হয়নি। আর যেহেতু নষ্ট হয়নি তাহলে আমি কেন ফেলে দিব? এরকম কিন্তু আমার বাসায় এখনও অনেক জিনিসপত্র আছে। যাই হোক, অনেকে আমার বাসায় আসে আমাকে বলে, "এটা তো আপনার বাসায় এখন মানায় না, এটা আপনি বাদ দেন না কেন?" কিন্তু আমি চিন্তা করছি যে ওই জিনিসটা তো এখনও ভালো রয়েছে, ওটা কেন আমি বাদ দিব? আমি মানে নিজেকে এভাবেই নিজে সান্ত্বনা দিই। যাই হোক, এই যে সাংসারিক তারপরে কিচেনের কত জিনিস আমি অনলাইনে দেখতে পাই। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা তো আমার এখন প্রয়োজন নেই। আর যেহেতু আমার যে জিনিসগুলো আছে ওটা দিয়ে তো আমি বেশ ভালোভাবেই সংসার করতে পারছি। তাহলে কেন আমি এখন এই জিনিসটা অপচয় করব? মানে কিছু টাকা অপচয় করব। যাই হোক, এভাবেই নিজেকে একটু নিজেই বুঝ দিই আর এভাবেই নিজেকে কন্ট্রোল করি। এখন যদি কেউ আমাকে কৃপণ বলে কিংবা হিসাবে বলে সেখানে তো আমি কিছু করতে পারবো না। যাই হোক, আমার যেমন সামর্থ্য আছে আমি সেভাবেই কিন্তু চলার চেষ্টা করি। আর দেখলেই যে আমাকে নিতে হবে এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার ভিতরে নেই। তো অনেক বকবক করছি আর আপনাদের সাথে অনেক কথাই বলে যাচ্ছি। যাই হোক, আমি কিন্তু এখানে কাউকে জ্ঞান দিচ্ছি না। আমি যেরকম মানুষ আমি সেটাই কিন্তু আপনাদেরকে একটু বলছি। তো অনেকগুলো কথাই কিন্তু আমি শেয়ার করেছি আর আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি কাউকে ছোট করে কোনো কথা বলিনি। আমি যেমন ঠিক সেই কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি, কাউকে একটুও কষ্ট দিয়ে থাকি, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর ভিতরে কলিজাটা রান্না হয়ে গেছে। আর কলিজা রান্নার পরে আমি কিছু জলপাই একটু সিদ্ধ করে রেখে দিব আচার তৈরি করার জন্য। তো আজকে তো আর আচার তৈরি করব না। জলপাই নষ্ট হয়ে যাচ্ছিল তাই একটু বেছে সিদ্ধ করে রাখছি। আর এটা করতে
এই কাজটা করতে করতেই এখন একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার কানের সমস্যার কথা তো আপনাদেরকে আমি বলেছি। তো রীতিমতন এখন তো আপনাদের ভাইয়া প্রত্যেকটা জায়গায় যেয়ে একটা প্রশ্নেরই সম্মুখীন হচ্ছে যে, আপনি কখনো কি তাকে মেরেছেন কিনা কিংবা কখনো চড় মেরেছেন কিনা? মূলত কানের সমস্যার জন্য গেলে কিন্তু ডাক্তাররা এই কথাটা জিজ্ঞাসা করবেই এবং যেখানে আমরা টেস্টের জন্য গিয়েছিলাম সেখানেও আপনাদের ভাইয়াকে একই প্রশ্ন করেছে। আর সে তো প্রশ্ন পাওয়ার পরে রীতিমতন অবাক। বলল, "আমি কোনো অন্যায় না করেও এত বড় একটা অপবাদ পাচ্ছি আর সবাই আমাকে কিভাবে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে।" তার নিজের কাছে কিন্তু ভীষণ খারাপ লাগছিল। তো আমি এবার একটু মজা করে বলছিলাম যে, "আমার তো বেশ ভালোই লাগছে যে তুমি কোনো অন্যায় করোনি। তারপরেও তোমাকে এত বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনি কখনো আপনার ওয়াইফকে মেরেছেন কিনা?" এই কথাটা কিন্তু ডাক্তারও জিজ্ঞাসা করেছে। তারপরে যে কয়েক জায়গায় আমরা টেস্টের জন্য গিয়েছিলাম, মূলত টেস্ট করার আগেই কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করেছিল। আর আমিও না একটু মজা করে তাকে বারবার এই কথাটা বলছি যে, অন্যায় না করেও আমি এমন একটা অপবাদ পেলাম। আর আমার এই কথাটা শুনে সে তো আরও রেগে যাচ্ছে। বলছে ডাক্তার যখন তাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল সে তো ভীষণ লজ্জা পেয়েছিল। বলছে, "আমি কোনো অন্যায় করলাম না আর কিভাবে আমাকে এমন একটা প্রশ্ন করলো?" তো যাই হোক, আপনাদের ভাইয়ার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি একটু মজা করলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বিকালে পাখির ঘরে গিয়েছিলাম পাখিকে একটু খাবার দেওয়ার জন্য। আর পাখিগুলো না এখন খোলামেলা পরিবেশে অনেকটাই উড়াউড়ি করছিল। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে আমার আব্বাজানের রুমে বসে রয়েছি। আব্বাজান পড়ছে। এইটা হচ্ছে সন্ধ্যার কিছুটা সময় আগে। তো বাইরে থেকে না প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস আসছিল। আর সেই সঙ্গে বেলকনির পর্দাগুলো একটু খেলা করছিল। তো ভাবলাম একটু ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বাড়ির সামনের পরিবেশটা অনেকটা খোলামেলা আর এই শীতের সময় তো প্রচুর বাতাসও আসে আর বাতাসের সঙ্গে তো ধুলাবালু একদম ফ্রি। কে কত নিবেন আমার বাড়িতে চলে আসুন ধুলাবালুর প্রয়োজন হলে। তো যাই হোক মজা করলাম। তো এখান থেকে আজকে আপনাদের সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।